হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তোমাদের আজকে আমি দেখাবো এই ব্লগে মিরিক। এর আগে তোমাদের যে ব্লগটা শেয়ার করেছিলাম সেটারই এটা কন্টিনিউশন পার্ট। তো আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। তো এখানে দেখো আমরা মিরিকের রাস্তা থেকে বেরিয়ে পড়েছি। এর আগের ব্লগে তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নাও। বা আগের ব্লগে তোমাদের রয়েছে মিরিক লেক। সেখানে আমরা মিরিক লেকটা অনেকটাই ডিসকভার করেছি, তবে মিরিক লেকে যেহেতু অনেকটা কুয়াশা ছিল, সাদা হয়ে যাচ্ছিল জায়গাটা এবং আমাদের অনেকটা দেরিও হয়ে গেছে, ওই জন্য আমরা বেশিক্ষণ আর স্টে করিনি, দিয়ে বেরিয়ে চলে আসলাম মিরিক লেক থেকে। এখন আমরা নেমে যাচ্ছি দুধিয়ার দিকে এবং দুধিয়া জায়গাটা খুব সুন্দর, ওখানে একদিন স্টে করব, সে ব্লগটা তোমাদের পরে আসবে। এই ব্লগটায় কিন্তু আমি তোমাদের পুরো আনকাট দেখাবো ভিডিওটাতে, যে মিরিকের রাস্তাঘাটগুলো। তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ যে চারিদিকে কুয়াশা রয়েছে, আর দেখো দিনের বেলা গাড়ি লাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে। এখানে দুপাশে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিভিন্ন টি এস্টেট গুলো রয়েছে এখানে। এখানে তোমরা রাস্তায় দেখতে পাবে গুডরিকের টি এস্টেট, আরো নামি দামি কোম্পানি যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু টি এস্টেট গুলো এখানে রয়েছে। তো আমি এখানে ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছি, তো সব জায়গাগুলো আমি চিনি না। তোমরা যদি কেউ এখানে হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা কোথায় রয়েছে বা এই জায়গাটার নামটা কি। অ্যাকচুয়ালি মিরিক হয়েই যাচ্ছে এই রাস্তাটা, একদম টানা গিয়ে তোমার দুধিয়া শিলিগুড়ি সোজা চলে যাবে, নিচের দিকে নেমে যাবে। রাস্তাটা অসাধারণ, রাস্তার এক্সপিরিয়েন্স খুব ভালো, খুব মাঝে মাঝে একটু কনজাস্টেড, কিন্তু মানে সরু লেন, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু অনেকটা চওড়া রাস্তা। কাজেই তোমরা যারা গাড়ি নিয়ে আসবে এখানে, আমি বলবো যে কোনো প্রবলেম নেই, চোখ বন্ধ করে চালাতে পারো, কোনো অসুবিধা নেই এখানে। আর রাস্তার অবস্থা তো খুবই ভালো, কন্ডিশন খুবই ভালো, মানে কোথাও একটুখানি খানাখদ্দ নেই। কাজেই সেই দিক দিয়ে নিশ্চিন্ত তোমরা যে এখানে গাড়ি চালাতে পারবে, কোনো ভয়ের কিছু ব্যাপার নেই। তবে অনেক জায়গায় গাড়িগুলো অনেকটা ঢাল হয়ে নেমে গেছে রাস্তাগুলো, সেই জায়গাগুলোতে একটু খেয়াল করতে হবে, আগের গাড়িগুলোকে খেয়াল করতে হবে। এই যে এই জায়গাটা যেরকম দেখো একদম সরু লেন, তার মাঝখান দিয়ে চলেছি, এবার দুটো গাড়ি যখন চলে আসে এই সমস্ত জায়গাগুলোকে, তখন একটু আস্তে করে স্লো করে জাস্ট পাশ কাটিয়ে গেলেই হয়ে যায়। না হলে একটু অসুবিধা হয়, স্পিডে এখান থেকে বেরোনো যায় না। আর পাহাড়ি রাস্তা তো স্পিডে চালানোই উচিত না। পাহাড়ে যখন আমি গাড়ি চালাচ্ছিলাম প্রথমবার, একটা ভয় তো কাজ করছিলই। অনেকেই জিজ্ঞাসা করেছো এর আগের ব্লগগুলোতে যে আমি কিভাবে প্রথমবার গাড়ি চালাচ্ছি পাহাড়ে। তবে এটাই আমি বলবো যে পাহাড়ে চালানোর জন্য অবশ্যই সাহসের তো দরকার আছেই, কারণ এখানে পাহাড়ি জায়গায় গাড়ি চালানো আর সমতলে গাড়ি চালানোর মধ্যে অনেকটাই পার্থক্য আছে। তবে পাহাড়ে একটা সুবিধা যে মানুষ কিন্তু কেউ কাউকে ওভারটেক করার সহজে চেষ্টা করে না, পরপর ডিসিপ্লিন ওয়েতে চলার চেষ্টা করে। এবং এখানে যে প্রশাসন পুলিশ যে রয়েছে, তারাও কিন্তু যে জায়গাগুলো একদম সরু জায়গা তার আপ এবং ডাউন মানে দুদিকেই পুলিশ দাঁড়িয়ে সেগুলোতে কিন্তু তোমাদের ক্লিয়ার করে দেয়। দেখো এই রাস্তাটা, দেখো এই রাস্তাটা কিরকম ঘুরে গিয়ে একদম 90 ডিগ্রি ঘুরে গেছে হঠাৎ করে। এই যে বাঘগুলো, এই বাঘগুলোতে খেয়াল রাখতে হবে তোমাদের যদি তোমরা এই রাস্তাগুলোতে আসো। আর বাকি রাস্তা তো দেখতে পাচ্ছ যে রাস্তা খুবই সুন্দর রাস্তা, একদম প্লেন রাস্তা, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে এইরকম 90 ডিগ্রি পুরো ঘুরে 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 যেখানে নামছে, সেই জায়গাগুলোতে কিন্তু হর্ন দিতে হবে, একটু হালকা হর্ন দিতে হবে, যে যখন তুমি একদমই আর একটা পাশ দেখতে পাচ্ছ না তখন তোমাকে, তোমার কনফিডেন্স ল্যাক করবে, তখন তোমাকে হালকা হর্ন দিয়ে দিয়ে কিন্তু যেতে হবে। এমনি কোনো অসুবিধা হওয়ার কথা না, চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আর কিছু কিছু জায়গায় একটু ঢাল বরাবর নেমে গেছে গাড়ি, সেই জায়গাগুলোতে অবশ্যই পাওয়ার
কাট করে নামাতে হবে, অর্থাৎ সবসময় ব্রেকের ওপর প্রেসার দিলে হবে না, তাহলে ব্রেক গরম হয়ে যাবে। ব্রেক গরম হয়ে গেলে ব্রেক ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা পাহাড়ে খুব বেশি। এইটা মাথায় রেখে গাড়ি চালাতে হবে। ওই জন্য ব্রেকে সবসময় পা দিলে হবে না, ফার্স্ট গিয়ারে গাড়ি নামাতে হবে, বা ফার্স্ট গিয়ারে না, সেকেন্ড গিয়ারে নামাতে পারো। ফার্স্ট গিয়ারে দিলে গাড়ি অনেক সময় বেশি আটকে যায়, তখন আবার সমস্যা হয়, মানে অনেকটাই প্রতিবন্ধক তৈরি হয়। কিন্তু সেকেন্ড গিয়ারে যদি গাড়ি নামিয়ে নিয়ে আসো, তো তাহলে কোনো অসুবিধা নেই, গাড়ি স্মুথলি নেমে যাবে। তবে যেই জায়গাগুলোতে মনে হবে যে গাড়ি একদম ঢাল বরাবর খুব তাড়াতাড়ি নেবে চলে আসছে, সেই জায়গাগুলোতে মাঝে মাঝে হালকা ব্রেক দিয়ে গাড়ির স্পিডটাকে কন্ট্রোলে রাখতে হবে। সেটা যদি না করো তাহলে গাড়ি কিন্তু খুব রানিং এ নেবে আসবে, গাড়ির স্পিড অটোমেটিক্যালি বেড়ে যাবে, তখন গাড়িকে হট করে কন্ট্রোল করা কিন্তু মুশকিল হয়ে যাবে। ওই জন্য যখন দেখবে যে গাড়ি অনেকটা কোথাও ঢাল রয়েছে, যেখানে গাড়ি সহজেই খুব তাড়াতাড়ি গড়িয়ে নিচে নেমে যাচ্ছে, সেখানে হালকা ব্রেক রেখে, মানে ব্রেক চেপেই রেখে দিলে এরকমও নয়, ব্রেক হালকা রেখে আবার গাড়ির স্পিডটা যখন দেখছো যে একটু কন্ট্রোল হয়ে গেলো, আবার ছেড়ে দিয়ে এরকম ভাবে একটা কন্ট্রোল করে করে গাড়ি নামিয়ে নিয়ে আসতে হবে। আমি অন্তত এইভাবেই চালিয়েছি, ওই জন্য আমি এই এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তোমরা যদি অন্য কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা শেয়ার করো। আমি কিন্তু এইভাবেই গাড়ি আস্তে আস্তে করে নামিয়ে নিয়ে এসেছি, আর সেই এক্সপিরিয়েন্সই কিন্তু তোমাদের শেয়ার করছি। বাদিকে কিছু বাড়ি আছে অসাধারণ দেখতে, অসাধারণ অপূর্ব দেখতে, এই হোমস্টেও রয়েছে কিছু কিছু এই জায়গাগুলোতে। আর কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছ এরকম চওড়া রয়েছে, সেখানে কিন্তু গাড়ি সাইড করে তোমরা ভিউ দেখতেই পারো। কিন্তু ভিউ দেখা তখনই সম্ভব যখন এরকম সাদা থাকবে না। দেখতেই পাচ্ছ যে পুরো রাস্তা জুড়ে পুরো সাদা আর সাদা কুয়াশা, মানে এই কুয়াশার মধ্যে গাড়ি চালানোটা অনেকটা বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়, যেটা আমার মনে হয়েছে। তবে ভিজিবিলিটি খুব কমই ছিল, দেখতেই পাচ্ছ যে সামনে কিন্তু একটু দূরে গেলেই কিছু আর দেখা যাচ্ছে না, কিন্তু একদম সামনাসামনি কিন্তু সবাই লাইট জ্বালিয়েই যেহেতু গাড়ি চালাচ্ছিল, সেহেতু আমার খুব একটা অসুবিধা হয়নি। কিছু কিছু জায়গায় যে দেখো গাড়িটা আসছে এরকম হঠাৎ করে ঘুরে গেছে, হ্যাঁ, রাস্তা অনেকটা 90 ডিগ্রি, সেই জায়গাগুলোতে তোমাদের একটুখানি খেয়াল রেখে নিতে হবে যে যাতে অপোজিট সাইড থেকে যে গাড়িগুলো আসছে সেগুলোকে তোমরা স্পেস দিতে পারো। কারণ এর আগেও ভিডিওতেও আমি বলেছি যে পাহাড়ে গাড়ি চালানোর প্রথম রুলসই হচ্ছে যে প্রথমে উঠছে, ওপরের দিকে গাড়ি নিয়ে উঠছে, তাকে কিন্তু সবার আগে ওঠার জায়গা করে দিতে হবে। কারণ যদি কোনো সমস্যা হয়, সে যদি ব্যাকে গড়িয়ে যায়, তাহলে তাকে কিন্তু কন্ট্রোল করানো খুব মুশকিল। ওই জন্য সবসময় যে ওপরে উঠছে তাকে স্পেস দিয়ে তুমি গাড়ি নিচে নামিয়ে নিয়ে যাবে, এটাই রুলস। আর গাড়ি যখন নামিয়ে নিয়ে আসছো তখন একটু সাইডে রেখে গাড়ি আস্তে আস্তে নামাবে, মানে যখন বাঁক হচ্ছে বাঁকের যে সাইড পয়েন্ট, সেই সাইড পয়েন্টে তোমাকে কিন্তু সেই সাইড পয়েন্টকে তুমি ভিউ হিসেবে দেখবে যে ওই পর্যন্ত আমি যাব, তারপরে আস্তে করে ডান দিকে কাটিয়ে গাড়ি নামিয়ে নিয়ে আসবে। না হলে তুমি যে ওপরে উঠছে তাকে কিন্তু স্পেস দিতে পারবে না, সেটা সবসময় মাথায় রাখতে হবে। যাই হোক, অনেক কিছু বললাম তোমাদের ড্রাইভিং সম্পর্কে, আমার অতি অল্প জ্ঞানের থেকে তোমাদের কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম, যাতে যারা পাহাড়ে আসবে যাতে অসুবিধা না হয়। আর একটা জিনিস, পাহাড়ে আসলে অনেকে জিজ্ঞাসা করেছো যে পাহাড়ে আসলে কি কি জিনিস নিয়ে আসবো, এত দূরে ট্রাভেল করলে কি কি জিনিস গাড়িতে রাখা উচিত। তো সবার আগে আমি বলবো যে 1 নম্বর হচ্ছে গাড়িতে অবশ্যই একটা পাম্পার রাখতে হবে। পাম্পার না হলে খুব সমস্যা, যদি গাড়ির চাকা কোনো কারণে সমস্যা হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু সেই পাম্পারটাই হেল্প
করবে। কাজেই সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একটা বাম্পার, যেটা তোমার সহজেই খুব তাড়াতাড়ি হাওয়া ভরে দেবে। কারণ একটা রাস্তায় দাঁড়িয়ে তুমি অনেকে এই পায়ে দেয়া বাম্পার, পায়ে চেপে যে বাম্পার গুলো হয় সেগুলো কেনে, কিন্তু দেখো এই হঠাৎ করে যখন তুমি অসুবিধার মধ্যে পড়ে যাবে তখন তোমার মাথা কাজ করবে না, তোমার হাত পা শক্তি কমে আসবে। সেই সময় তুমি যদি পায়ে চেপে ওই বাম্পার ম্যানুয়ালি করো তাহলে তোমার আরো কষ্ট হবে, আরো তুমি অসুবিধার মধ্যে পড়বে, আরো টেনশন বাড়তে থাকবে। কাজে ওগুলো না করে আমার মনে হয় যে একটা ভালো ডিজিটাল মিটার, ডিজিটাল বাম্পার যেগুলো পাওয়া যায় বাজারে, সেগুলো হয়তো তোমরা 2-2.5 হাজার টাকার মধ্যে পেয়ে যাবে। ওই বাম্পার গুলো নেওয়াই ভালো। একটু ভালো দামি বাম্পার গুলো নিলে অনেকদিন চলেও যায়, আর তোমাদের খুব তাড়াতাড়ি হাওয়া হয়ে যাবে। কাজেই তোমাকে বেশি টেনশন করতে হবে না, যে জাস্ট লাগালে 2 মিনিটের মধ্যে হাওয়া ভরে গেল, আবার কিছুটা চালিয়ে নিলে। হ্যাঁ, আর এখন সবই হচ্ছে টিউবলেস টায়ার, কাজেই হাওয়া ভরলে সঙ্গে সঙ্গে হাওয়া চলে যায় না, যদি খুব বড় ধরনের বাস্ট না হয়, তাহলে কিন্তু গাড়ি অনেকক্ষণই হাওয়া থেকে যায় হাওয়া দেওয়ার পরেও। কাজেই সেই সুবিধাটাকে তোমরা কাজে লাগাতে পারো। দেখো এখানেও বাস বাস চলছে, এত বড় বাস এখানেও চলছে। তো অসুবিধার কিছু ব্যাপার নেই। যেটা আমি বলতে চাইছি যে এইটা তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে বাম্পার অবশ্যই একটা সঙ্গে রাখতে হবে। আর তোমরা এক্সট্রা তোমাদের যে গাড়ির জ্যাক রাখবে, এক্সট্রা জ্যাক কিন্তু খুব দরকার। আমার একবার এক্সপিরিয়েন্স হয়েছিল যে গাড়ির জ্যাক যখন আমি গাড়ির চাকা চেঞ্জ করছি, তখন কিন্তু একটা জ্যাক মনে হচ্ছে ওঠাতে ওঠাতে হঠাৎ করে মনে হচ্ছে যেন জ্যাকটা কোনো কারণের জন্য অনেক সময় প্লেন জায়গা হয় না, ওই জন্য জ্যাক বেঁকে যায়, বেঁকে গিয়ে হট করে যদি ও ছেড়ে দেয় ধাপ করে গাড়ি বসে যাবে। ওই জন্য ওই সমস্ত ক্ষেত্রে অনেক সময় এক্সট্রা জ্যাক থাকলে আমার খুব সাপোর্টিং হয়। বিশেষ করে এখনকার দিনে যে জ্যাকগুলো খুব তাড়াতাড়ি ওপরে চাকাকে তুলে দেয়, একটু দাম দিয়ে সেই জিনিসগুলো কেনা ভালো। সেই জিনিসগুলো গাড়িতে কিন্তু রাখা দরকার। এই দুটো জিনিস খুবই এসেনশিয়াল আমার মনে হয় গাড়িতে। তোমার যে কোনো ক্ষেত্রে অসুবিধায় পড়ে গেলে কিন্তু এই দুটো জিনিস খুব হেল্প করে। চলো তোমাদের এই ট্রিপটায় দেখাচ্ছি যে প্রচুর আমাদের এখানে কিন্তু অনেকগুলো জায়গায় কিন্তু প্রচুর মার্কেট রয়েছে। এই দেখো এই বাদিকে একটা টি এস্টেট তৈরি হয়ে শুরু হয়ে গেছে, এটা গোপালধারা টি এস্টেট সম্ভবত। গোপালধারা টি এস্টেট অনেকেই জানো এই জায়গাগুলো। আগে এই জায়গাগুলোতে কিন্তু অনেকেই ফটোশুট করতো, জানি না এখন ফটোশুট করতে দেয় কিনা। বেশ গোল গোল রয়েছে এখানে, দেখো কয়েকজন ওই টি গার্ডেনে কাজ করে, ওরা সব বসে রয়েছে রেস্ট নিচ্ছে। দারুণ লাগে, দারুণ লাগে এই জায়গা। মানে যখন তোমরা যাবে, যে এই যে চারিদিকে চায়ের বাগান আর তার মাঝখান দিয়ে রাস্তা, আর সেই রাস্তা যদি কুয়াশা আচ্ছন্ন থাকে, মানে অসাধারণ, মানে বলে বোঝানো যায় না যে সেই প্রাকৃতিক দৃশ্য, মনোরম দৃশ্য যে মনকে কতটা অভিভূত করে, মনকে কতটা টানে, সেটা একবার গেলে তোমরা বুঝতে পারবে। দ্বিতীয়বার তোমাদের পাহাড়ই টানবে, আমি কথা দিচ্ছি। এটা একদম মিলিয়ে নিতে পারো তোমরা, যে একবার যদি এই সমস্ত জায়গায় যাও না, মানে আর কোনো দিকে তোমাদের যেতে ইচ্ছা করবে না, না সমুদ্র না অন্য কিছু, কোনো দিকে যেতে ইচ্ছে করবে না। পাহাড় এত সুন্দর, এত টান পাহাড়ের, এত প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এখানে যে পাহাড় সত্যি বারে বারে টানে। আর এই দেখো মাঝে মাঝে দেখো উপরের দিকে মনে হচ্ছে রাস্তা উঠে গেছে কিছুটা, আবার কিছু কিছু জায়গায় পাহাড়ে নেমে গেছে। আসলে পাহাড়ি রাস্তাই এইভাবে তৈরি করা, কিছু কিছু জায়গায় পাহাড়কে কেটে যেই দিক দিয়ে সুবিধা হয়েছে সেই দিক দিয়ে কেটে রাস্তাকে তৈরি করা হয়েছে, যার জন্য এরকম। এই বাদিকটা দেখো, বাদিকে কিছু পাইন ফরেস্ট রয়েছে, কিছু টি এস্টেট রয়েছে, এই যে এখানেও আর একটা রয়েছে টি এস্টেট। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে।
তোমরা এই ভিউটা এনজয় করো।
তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমরা এত সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে। তোমাদের যারা তোমরা এই ব্লগে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আগের ব্লগগুলো দেখে নিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশনটা অন করতে ভুলে যেও না, কারণ নোটিফিকেশন অন করলে আমি যে ভিডিওগুলো দেব সেগুলো তোমরা সহজেই পেয়ে যাবে। তো দেখো, আজকে এত সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছে, দেখো বাদিকে বাড়িগুলো দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। মনে হচ্ছে যে এখানে যদি নিজেদের বাড়ি হতো, এত সুন্দর, মাঝে মাঝে ঘুরতে আসা যেত। এত সুন্দর জায়গা, পাহাড়ি জায়গা। তবে আমার মনে হয় পাহাড়ে আবার কষ্টও আছে, যখন প্রচন্ড বৃষ্টি হয় বা জল নেমে আসে তখন মানুষের দুর্দশার শেষ থাকে না। পাহাড়ি জায়গায় সমস্ত জিনিসপত্র অ্যাভেলেবল হওয়াটাও মুশকিল হয়। যাই হোক, আমরা মাঝে মাঝে আসি এখানে পাহাড়ি জায়গায়, যে এই যে সৌন্দর্য সেটা উপলব্ধি করতে, স্ট্রেস কমানোর জন্য। আমাদের যে কোলাহল পূর্ণ জীবনযাত্রা যেখানে শহরাঞ্চলে, সেখান থেকে এই জায়গাগুলো অনেক বেশি শান্ত, স্নিগ্ধ এবং একটা অক্সিজেন রয়েছে এখানে বলতে পারো। এই যে দেখো রাস্তাটা কিরকম নেবে গেছে এবং বাঁক হয়ে নেবেছে, নিচের দিকে নেমে যাচ্ছে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোই তোমার স্কিল। যদি তোমার পাহাড়ি জায়গায় এই জায়গাগুলোতে না আটকায়, তাহলে তোমার গাড়ি চালানো সার্থক, কোনো অসুবিধা হবে না। তুমি পৌঁছে যাবে তোমার ডেস্টিনেশনে। এই জায়গাগুলোই তোমাকে মাপটা বুঝতে হবে, যে কতটা কাটিয়ে তুমি নামাবে সাইড দিয়ে, বা গাড়িটা বা আরেকজন কতটা জায়গা পেলে উঠে যাবে। সেই জায়গাগুলো যখনই তোমার হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না। আমি এর আগে পাহাড়ে গাড়ি চালাইনি তা নয়, আমি চালিয়েছি অযোধ্যা পাহাড়ে, আমি গাড়ি চালিয়েছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। এবং আমার মনে হয় যে হিমালয়ান এই পাহাড়ে আসার আগে অবশ্যই ছোটখাটো কোনো পাহাড়ে তোমাদের তার আগে ট্রায়াল দিয়ে নিতে হবে। ট্রায়াল না দিলে কিন্তু হঠাৎ করে এই পাহাড়ে উঠলে কিন্তু পাহাড়ের খাড়াই দেখে মাথাও ঘুরে যেতে পারে। কারণ হিমালয়ান পাহাড় তো অনেকটা খাড়াই, অনেকটাই উঁচু, অনেকটা উপরে রয়েছে। যে এই সমস্ত জায়গাগুলোতে যদি গাড়ি নিয়ে কেউ আসতেই চাও, যদি গাড়ি ড্রাইভ করে আসতেই চাও, তাহলে অবশ্যই আমি বলবো যে এর আগে কোনো ছোট পাহাড়, যেমন অযোধ্যা পুরুলিয়া পাহাড় হতে পারে বা শুশুনিয়া পাহাড় হতে পারে, এইরকম ছোট ছোট পাহাড় যেগুলোতে রাইড করা যায়, সেই সমস্ত জায়গাগুলোতে অবশ্যই তোমরা আগে রাইড করে এসো। দেখো ডান দিকটা দেখো এত সুন্দর লাগছে, পুরো গাছপালা গুলো সবুজ আর সবুজ। ওই দেখো ওই রাস্তা উপর থেকে আমরা আস্তে আস্তে গাড়ি চালিয়ে চালিয়ে নিচে নেমে এসেছি। এখন একে ক্রস করলাম, এবার আবার এগিয়ে যাচ্ছি। আর বাঁদিকে দেখো অনেক কনস্ট্রাকশন রয়েছে, সেগুলো হচ্ছে বাড়ি পাহাড়ি জায়গায়। আর এই যে ডান দিকে দেখো বাড়িটা কি সুন্দর ছিল। পাহাড়ি জঙ্গল জায়গার সৌন্দর্যই একটা আলাদা মাত্রা এনে দেয়, একটা অপূর্ব সৌন্দর্য। তবে বাদিকে অনেক জায়গায় না রাস্তা নেবে গেছে দেখছিলাম, সেই না আবার রাস্তাগুলো হট করে আমার মনে হলো অনেক বেশি খাড়াই। মানে এই সমস্ত জায়গাগুলোতে বাইক চালানো খুবই একটু চাপের আছে। যাই হোক, দেখো কথা বলতে বলতে অনেকটা নিচে নেমে চলেও এসেছি আমি, অনেকটা চলে এসেছি আমরা। মিরিক থেকে নিচের দিকে নেমে চলে এসেছি অনেকটা, আর কিছু পথই মাত্র বাকি আছে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই তোমরা নিচে যে বাটন রয়েছে সেখানে ক্লিক করে অবশ্যই তোমরা তোমাদের বক্তব্য, তোমাদের কমেন্ট তোমরা জানাবে। আর দেখো এখানে রাস্তাঘাটগুলো কত সুন্দর, রাস্তাঘাটগুলো পাহাড়ি অঞ্চল, কিন্তু এখানে সবসময় রাস্তাঘাট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, এই ব্যাপারগুলো কিন্তু উপরই পাও না এখানে। এখানে দেখো এই যে আমি অনেকটাই নিচের দিকে নেমে আসছি। এখানে সামনেই রয়েছে টি এস্টেট।
আর দেখো আকাশটা দেখো, এই জায়গাটা অনেকটা পরিষ্কার, ভিজিবিলিটি অনেকটা পরিষ্কার। এখানটা থেকে আকাশটা দেখো এত সুন্দর লাগছে, মানে এই অপরূপ সৌন্দর্য বলে বোঝানো নাই, যদি না আসো তাহলে পুরো এইটা ফিল করানো খুব মুশকিল। যাই হোক দেখো, খুব সুন্দর জায়গা দিয়ে আমরা এখন অতিক্রান্ত হচ্ছি, খুবই সুন্দর জায়গা, যে পাহাড়ি জায়গা। এখানে সবই হচ্ছে চা বাগান, চা বাগানে ভর্তি, রাস্তার দুপাশেই হচ্ছে চা বাগান। বন্ধুরা বুঝতে পারছো যে পাহাড় থেকে নেমে এসেছি, অনেকটাই রাস্তা নেমে এসেছি। এবার আমরা এখন দুধিয়ার খুব কাছাকাছি, আর যদি ডান দিকে চলে যাই তাহলে তোমার বাগডোগরা হয়ে NH-27 আবার ধরে নেব। আর আমরা যাচ্ছি NH-12 দিয়ে।
রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। আমি প্রায় আমার ট্রিপের শেষ সীমানায় এসে পৌঁছে গেছি। এই যে যখন তোমরা নিচে নেমে আসবে তখন দেখবে রাস্তা কিন্তু অনেকটা সরু হয়ে যাচ্ছে, যা আমিও দেখতে পাচ্ছি। রাস্তা অনেকটা সরু হয়ে যাচ্ছে এখান দিয়ে। আর এখানে কিন্তু প্রচুর বাদরের উৎপাত রয়েছে, প্রচুর বাদর রয়েছে এখানে। তোমরা যদি আসো তাহলে কিন্তু বুঝে হঠাৎ করে গাড়ির ভেতরেও কিন্তু বাদরগুলো ঢুকে যায়, কাজেই সেটা সাবধানে কাজ খুলবে অবশ্যই। এগুলো আমার সাবধান করে দেওয়ার তোমাদের, আমার যে এক্সপিরিয়েন্স সেখান থেকে ওই জন্য তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। অনেকে হয়তো এগুলো জানো, তাদের জন্য কিন্তু এগুলো নয়, তাদের জন্য আমি এগুলো শেয়ার করছি না। যারা জানো না, যারা প্রথমবার এখানে আসবে, দু একদিন কাটাবে, তাদের জন্য আমি তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি। দেখো রাস্তা, দেখো এখানে এত সুন্দর, বাঁদিকে উঁচু স্তম্ভ করা আছে যাতে এর বাইরে সবাই না যায়, যাতে অ্যাক্সিডেন্ট না হয়, তার জন্য করে রেখেছে। দেখো খুবই সুন্দর এটা। বন্ধুরা দেখো, দেখতে দেখতে আমরা অনেকটাই নেমে চলে এসেছি। এটা হচ্ছে বালাসন নদীর ওপরে ব্রিজ, অনেকটাই চওড়া ব্রিজ, অনেকটাই জায়গা, কিন্তু এর নিচেই রয়েছে বালাসন নদী। বালাসন নদীতে কিন্তু যখন
বর্ষাকালে বন্যা হয় তখন কিন্তু সেটা মারাত্মক রূপ ধারণ করে। যাই হোক, এখন দেখো আমি চলেছি শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে। তোমাদের আজকের ভিডিওটাতে কিন্তু এই শুকনা ফরেস্ট পর্যন্তই দেখাবো। এর পরের ভিডিওতে আরো নতুন কিছু অপেক্ষা করছে, নতুন কিছু থাকবে। তোমরা অবশ্যই যদি এই চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট জানাতে পারো, আমি অবশ্যই সেটা খেয়াল রাখবো। আর তোমরা এই শুকনা ফরেস্টে কিন্তু লেপার্ড ও আছে শুনেছি, কিন্তু সচরাচর সামনে আসে না এগুলো বন্যপ্রাণী। তবে অবশ্যই সাবধান এই রাস্তাগুলো দিয়ে গাড়ি চালাবে যখন, বেশি হর্ন দেওয়া বা এগুলো করবে না। আর আমি তো অনেকটাই চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আর তোমরা আবার, তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, কারণ তোমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার কিন্তু আবার নতুন নতুন ভিডিও তৈরি করতে ভালো ভালো ইন্সপায়ার করে। ওই জন্য অবশ্যই সকলকে বলবো যে তোমরা ভালো থেকো আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।